নমস্কার, আমি আইন বিভাগের ছাত্র আশিস সাঠা। আইন সম্পর্কে জানতে ও জানাতে আবারও হাজির হয়েছি আইনের একটি নতুন পর্ব নিয়ে। প্রতি পর্বের মতো এই পর্বে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট অধ্যাপক ও কলকাতা হাইকোর্টের আইনজীবী শ্রী প্রীতম ব্যানার্জি মহাশয়। স্যারকে প্রথমেই জানাই নমস্কার। 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 শুরু করছি আজকের পর্ব। স্যার, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে থেফট বা চুরি। আইনের ভাষায় চুরি বলতে কী বোঝায়, যদি একটু কাইন্ডলি বলেন আমাদের দর্শকদের। হ্যাঁ, এই চুরি বা থেফট, এটা যে ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা, যেটা বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা 2023-তে দেওয়া আছে, সেটা হচ্ছে যে হুয়েভার ইন্টেন্ডিং টু টেক ডিসঅনেস্টলি এনি মুভেবল প্রপার্টি out of the possession of any person without that person's consent moves that property in order to such taking is said to commit theft। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির কোনো জিনিস বস্তু তার সম্মতি ছাড়া, তার পারমিশন না নিয়ে যদি সে ওটাকে নিয়ে নেয়, তখনই সেটাকে বলা হচ্ছে চুরি বা থেফট। আচ্ছা স্যার, নতুন আইন আর পুরানো আইনে আমাদের থেফটের কি ডেফিনেশনে কিছু বদল হয়েছে? হ্যাঁ, পুরনো আইন বলতে আগে যেটা ছিল ইন্ডিয়ান পিনাল কোড 1860, তাতে এই থেফটটা ডিফাইন করা ছিল সেকশন 378। তা 378-এর যা ডেফিনেশন ছিল, আর এখন বিএনএসের যে সেকশন 303 হয়েছে, এটা সেকশন চেঞ্জ হয়েছে। আগে 378টা, এখন হয়েছে 303 ধারা, কিন্তু ডেফিনেশনের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ দেয়ার ইজ নো সাবস্টেন্সিয়াল ডিফারেন্স, ওটা একই আছে। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, তাহলে নতুন আইন আপনার বিএনএস আর পুরানো আইন আইপিসি, এতে কি থেফটের চ্যাপ্টারে কিছু পরিবর্তন ঘটেনি, যদি একটু বলেন। হ্যাঁ, চ্যাপ্টারের পরিবর্তন বলতে টোটাল যে সেকশনস, সেই সেকশনস আগে ছিল 5টা সেকশন, অর্থাৎ 378 এখানে হচ্ছে ডেফিনেশন অফ থেফট, তার সাথে আরও 4টে সেকশন ছিল, অর্থাৎ 378 to 382, টোটাল 5টা সেকশন। আর নতুন যে বিএনএস আইন এসছে, তাতেও কিন্তু টোটাল সেকশন কিন্তু 5টাই আছে, সেকশন 303 থেকে সেকশন 307। অর্থাৎ টোটাল মানে সেকশনের দিক দিয়ে দেখতে গেলে দুটো একই আছে, 5টা সেকশনই আছে। কিন্তু একটা পরিবর্তন হয়েছে, যেমন পানিশমেন্টটা আগে ইন্ডিয়ান পিনাল কোডে ছিল সেকশন 379, সেটা এখন নতুন বিএনএসে কিন্তু সেটা সেকশন 303 এর মধ্যেই বলা আছে। অর্থাৎ পানিশমেন্টটা আর আলাদা করে কোনো সেকশানে বলা নেই। অর্থাৎ আগে যেটা ডেফিনেশন অফ থেফট এটা আলাদা ছিল, পানিশমেন্ট আলাদা ছিল, এখন ওই একটা সেকশন 303, তার মধ্যেই কিন্তু ডেফিনেশন পানিশমেন্ট দুটোই চলে আসছে। কিন্তু আবার একটা নতুন চ্যাপ্টার, নতুন একটা সেকশন বিষয় একটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে 304, সেটা হচ্ছে স্ন্যাচিং। এই স্ন্যাচিং ব্যাপারটা কিন্তু নতুন অ্যাড হয়েছে। তাহলে মনে হতে পারে যে স্ন্যাচিং যখন বিষয়টা নতুন অ্যাড হলো, তাহলে তো একটা সেকশন বেড়ে যাওয়ার কথা, 5টা থেকে 6টা হওয়ার কথা, কিন্তু সেটা বাড়লো না। এই কারণেই পানিশমেন্টটা যেহেতু 303-এর মধ্যেই ঢুকে গেল, সেই জন্য ডেফিনেশন আর পানিশমেন্ট দুটো মার্জ হয়ে গেল। ফলে স্ন্যাচিং বাড়াতেও টোটাল সেকশন কিন্তু অপরিবর্তিত রইল, অর্থাৎ 5টা ছিল 5টাই রইল। আচ্ছা স্যার। স্যার, থেফটের পানিশমেন্টের নতুন আইন বিএনএসে কিছু পরিবর্তন ঘটেছে, যদি একটু বলেন। হ্যাঁ, থেফটের যে পানিশমেন্ট যেটা আগে 378-এ ছিল, সেই পানিশমেন্ট কিন্তু বিএনএসেতেও আছে, কিন্তু তার সাথে আরও অ্যাডিশান হয়েছে। যেমন সেকশন 303 অফ বিএনএস, সেখানে বলা আছে যে পানিশমেন্ট অফ থেফট, যে হুয়েভার কমিটস থেফট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট হুইচ মে আইদার ডেসক্রিপশন মে এক্সটেন্ড আপ টু 3 years অর উইথ ফাইন অর উইথ বোথ, এই অবধি বলা ছিল। এটা আমাদের বিএনএসেতেও আছে, আর আগে পিনাল কোডেতে এতটাই বলা ছিল। কিন্তু বিএনএসেতে আরও নতুন একটা বিষয় এখানে প্রবেশ করেছে, অর্থাৎ ইনসারশন হয়েছে দুটো বিষয়। একটা বলছে যে ফর এনি সেকেন্ড অর সাবসিকুয়েন্ট অফেন্স অফ থেফট, punishment will be
মিনিমাম 1 year অ্যান্ড ম্যাক্সিমাম 5 years অ্যান্ড উইথ ফাইন। এইটা কিন্তু আগে পিনাল কোডে ছিল না। এটা বিএনএসের নতুন সংযোজন, অর্থাৎ কেউ যদি দ্বিতীয়বার চুরি করে বা তারপরে যদি আবার চুরি করে, অর্থাৎ সাবসিকুয়েন্ট সেম নেচার অফ অফেন্স, তাহলে পানিশমেন্ট কিন্তু সেক্ষেত্রে তার মিনিমাম হচ্ছে 1 বছর হবেই, আর ম্যাক্সিমাম কিন্তু তার 5 বছর পর্যন্ত হতে পারে। অর্থাৎ এটা ওই ক্ষেত্রে কিন্তু নন কম্পাউন্ডেবল, অর্থাৎ ক্ষমার অযোগ্য হয়ে গেল। আর প্লাস আরেকটা বিষয় অ্যাড হয়েছে, একটা শর্ত, যেখানে বলা আছে যে প্রোভাইডেড দ্যাট ইফ ইট ইজ দ্য ফার্স্ট টাইম অফেন্স অ্যান্ড দ্য গুডস হোয়াট ইজ স্টোলেন, দ্য স্টোলেন প্রপার্টি ভ্যালুড means up to 5,000 rupees, then in that case it can be pardoned. সেক্ষেত্রে কিন্তু তার সাজা নাও হতে পারে। যদি সে ফার্স্ট টাইম যদি হয়, তখন তাকে সাজার পরিবর্তে হি ইজ টু সার্ভ ফর দ্য কমিউনিটি, দ্যাট মিন্স কমিউনিটি সার্ভিস, অর্থাৎ তাকে সমাজসেবা করতে হবে। কমিউনিটি সার্ভিস অর্থাৎ কিনা যে হি ইজ টু ওয়ার্ক আনপেড বেসিস ফর দ্য বেটারমেন্ট অফ এনি এ পার্টিকুলার গ্রুপ অর সেক্ট অফ দ্য পিপল। সেটা কোনো অনাথ আশ্রম হতে পারে বা কোনো হয়তো হ্যান্ডিক্যাপ্ট আছে, তাদেরকে পরিষেবা দিতে হতে পারে বিনামূল্যে। অর্থাৎ যদি সে 5,000 টাকার মধ্যে যদি সেই স্টোলেন প্রপার্টির ভ্যালু হয়, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট টাইমের জন্য তার পানিশমেন্ট মুকুব করে তাকে এই কমিউনিটি সার্ভিস করার ডাইরেকশন দেওয়া আছে। আচ্ছা স্যার, স্যার আপনার কথা রেস্টেনেই বলছি, যদি ধরুন কোনো ব্যক্তি আপনার 5,000 টাকার কম কোনো বিষয়বস্তু চুরি করলো, ধরুন আমার একটা বই চুরি করলো যার দাম ধরুন 3,000 টাকা, এরকম যদি ইনসিডেন্টসে বারবার ঘটাতে থাকে, তাহলে কি আইনের দিক দিয়ে সে কি সাজা পাবে? যদি এই বিষয়ে একটু বলেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে তোমার হয়তো শুনে মনে হচ্ছে যে এটাতে অর্থাৎ যারা মানে অপরাধপ্রবণ মানসিকতার লোক, যাদের মধ্যে একটা ক্রিমিনাল ইন্টেন্ট বা একটা প্রপেন্সিটি আছে, অর্থাৎ তারা যদি এইটা জেনে যায় যে 5,000 টাকা অবধি ছাড় রয়েছে, শাস্তি না দিয়ে প্রথমবার তাকে সমাজসেবা করানো হবে, তাহলে সে হয়তো এই ছোটোখাটো জিনিস হাত পাকাতে চুরি করতে শুরু করতে পারে। আজকে তোমার একটা বই নিয়ে নিল, কালকে কারোর হয়তো একটা দামি পেন নিয়ে নিল, মোটামুটি যেটা 3-4 হাজার টাকার নিচে। তাহলে সেক্ষেত্রে কারণ সে একটা রিস্ক নিতে পারে যে আমি তো আর সবসময় ধরা পড়ছি না, বা যতক্ষণ না প্রথমবার ধরা পড়ছি ততক্ষণ তো এই কাজ করা যেতেই পারে, হাতটা পাকাই একটা কিছু জিনিস সে নিয়ে নিল। বা আরেকটা ডিসপিউট আসতে পারে, দেখা গেল সেকেন্ড হ্যান্ড সাইকেল নিয়েছে, সেকেন্ড হ্যান্ড। এবার সেকেন্ড হ্যান্ড জিনিসের তো দাম এমনি বাজারে পড়ে যায়, তো তখন হয়তো অরিজিনাল সাইকেলের দাম 5,000 টাকার বেশি, কিন্তু সে হয়তো আরেকটা লোক সেকেন্ড হ্যান্ডেই কিনেছে। তো যদি তার সেকেন্ড হ্যান্ড জিনিসটা সে চুরি করে, তো সেকেন্ড হ্যান্ড জিনিসের এই ক্ষেত্রে তো কোনো কাগজপত্র থাকছে না, তখন দামটা নিয়েও তো একটা মানে ডিসপিউট তৈরি হতে পারে যে এটা অরিজিনাল কত প্রাইস। তো সেক্ষেত্রে হলেও সে প্রথমবারটা হয়তো ছাড় পাবে, কিন্তু দেখা গেল বিচার চলাকালীন ক্রিমিনাল ট্রায়াল চলছে, সেই অবস্থায় তার তো অন্য আর একটা থানা থেকে হোক বা অন্য একটা কেস কানেকশানে তার উপর অভিযোগ এলো, তখন তো আবার সাবসিকুয়েন্ট অফেন্স হয়ে যাচ্ছে, তখন তার জন্য সে একটাতে ছাড় পেতে পারে, কিন্তু পরের কেসেতে সে ফেঁসে যাবে। হ্যাঁ, এবার চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, তাহলে যদি দেখা গেল তারটা ডিটেক্ট হচ্ছে না, তাহলে যতক্ষণ না ফার্স্ট টাইম সে ওটা ফাঁসছে বা তার উপর চার্জ আসছে, ততক্ষণ অবধি কিছু করার নেই। ফার্স্ট টাইমের পর যখন সেকেন্ড টাইম বা সাবসিকুয়েন্ট হবে, তখন এই পানিশমেন্টটা তখন কার্যকারী হবে। আচ্ছা স্যার, স্যার থেফটের মধ্যে কি সব ধরনের সম্পত্তি চুরি হওয়াকেই বোঝায়, নাকি কিছু লিমিটেশন রয়েছে? যদি একটু বলেন। লিমিটেশন বলতে চুরির বিষয়বস্তু মানে সাবজেক্ট ম্যাটার অফ দ্য থেফট, ইট মাস্ট বি মুভেবল প্রপার্টি, অর্থাৎ শুধুমাত্র মুভেবল অর্থাৎ স্থাবর সম্পত্তি, যে এইগুলোরই হবে। অস্থাবর কোনো কিছু কিন্তু চুরির মধ্যে আসতে পারে না। যেমন ধরো তোমার একটা মোবাইল, তোমার ঘড়ি, রিস্ট ওয়াচ, সাইকেল, এমনকি গাড়ি, এগুলো যদি কেউ চুরি করে, এগুলো সব এইগুলোই সাবজেক্ট ম্যাটার অফ থেফট। কিন্তু বাড়ি, জায়গা, জমি, হ্যাঁ, ফলের বাগান, এইগুলো তো আর কেউ চুরি করতে পারবে না, সেজন্য মুভেবল প্রপার্টি হতে হবে, ইমুভেবল হবে না। আচ্ছা, যদি ধরুন আমার বাড়িতে একটা গাছ রয়েছে, দামি গাছ রয়েছে,
এবার গাছটাকে কেউ কেটে নিয়ে চলে গেল, তখন কি ওটা থেফটের মধ্যে পড়বে? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। এটার মানে উত্তর কিন্তু আমাদের ইলাস্ট্রেশনে দেওয়া আছে আমাদের বিএনএসে সেকশন 303 ধারায়। অর্থাৎ ট্রি যদি কেউ ডিট্যাচ করে, আপরুট করে, সেটা কিন্তু তখন চুরি হয়ে যাবে, কারণ ট্রি উইল বি কনসিডার্ড ইমুভেবল সো লং ইট ইজ অ্যাটাচড উইথ দ্য সয়েল অফ দ্য আর্থ। যতক্ষণ সেটা রুটেড আছে ততক্ষণ সেটা ইমুভেবল। অ্যাজ ইট ইজ সেভার্ড ফ্রম দ্য সয়েল অফ দ্য আর্থ অর আপরুটেড, দেন ইট উইল বি কনভার্টেড ইন্টু মুভেবল প্রপার্টি, দেন ইট ইজ সাবজেক্ট ম্যাটার অফ থেফট। কারোর পারমিশন ছাড়া যদি তার বাড়ির কেউ গাছ বা টিম্বার, গাছের কাঠ, দামি কাঠ, সেটা যদি কেটে নিয়ে চলে যায়, তাহলে এটা অবশ্যই চুরি, এবং এই ইলাস্ট্রেশন ওখানে বলেও দেওয়া আছে। এবং শুধু তাই নয়, ধরো একটা মন্দির, একটা মানে টেম্পল, সেটা একটা ইমুভেবল প্রপার্টি, অস্থাবর, তাকে নড়ানো যাচ্ছে না। তার মাথাতে বা বডিতে কোনো একটা অংশের দামি কোনো হয়তো গোল্ডেন প্লেট কিছু আছে, তা টেম্পলটা কিন্তু ইমুভেবল প্রপার্টি। দেখা গেল সোনাটা সেখানে খোদাই করা আছে, অ্যাফিক্সড, তাহলে ওটা ইমুভেবল। কিন্তু যে মুহূর্তে সেই অংশটাকে কেটে নিচ্ছে কেউ, কেটে নিয়ে যখন চলে যাচ্ছে, তখন কিন্তু সেই ইমুভেবলের পার্ট থেকে সেটা কিন্তু মুভেবলে পরিণত হচ্ছে। অর্থাৎ সেটা একটা দামি পাথর হতে পারে, কেটে নিয়ে ভেঙে নিয়ে চলে গেল, সেটা কিন্তু তখন চুরির মধ্যেই পড়ছে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ডেফিনেশন থেকে আমরা জানতে পারলাম চুরির সময় অপর কোনো একটা ব্যক্তির ইনভলভমেন্ট থাকতেই হবে। এবার এখান থেকে প্রশ্নটা এসেই যায় যে কোনো ব্যক্তি নিজের জিনিস কি নিজে চুরি করতে পারে? হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যে চুরির যেটা ডেফিনেশন আছে থেফটের, সেখানে এটা কিন্তু টেকেন আউট ফ্রম দ্য পজেশন অফ সামবডি, আদার পার্সনের থেকে নিয়ে নিচ্ছে, তাকে না বলে, কনসেন্ট না নিয়ে। কিন্তু নিজের বস্তু, এটা চুরি প্রশ্ন আসছে না। কিন্তু একটা সার্কামস্ট্যান্সেসের কথা বলছি, যখন কোনো ব্যক্তি নিজের জিনিস নিলেও সেটা কিন্তু চুরি হতে পারে। যেমন ধরো মিস্টার এ, তার 10,000 টাকা দরকার সেই মুহূর্তে, তখন সে মিস্টার বি এর কাছে তার যে একটা গোল্ডেন রিং আছে, সেটা হয়তো 20,000 টাকা দাম, সেটা সে জমা রাখলো, জমা রেখে সে 10,000 টাকা ধার নিল, এবং ধার নিয়ে তাকে তো শোধ করতে হবে, মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট আর ইন্টারেস্ট তাকে ফেরত দিতে হবে, তবে তো সে ঘড়িটা ফেরত পাবে। যেটা আমাদের এটা আইনের ভাষায় বলা হচ্ছে যে এটা হচ্ছে পাওনার অ্যান্ড পাওনি। হ্যাঁ, অর্থাৎ কিনা, তাহলে সে ওটাকে বন্ধক রেখেছে, মানে জমা রেখেছে। তো দেখা গেল সে পরবর্তী ক্ষেত্রে ইন্টারেস্ট সমেত এটা দাঁড়ালো 10,000 আর 5,000 টাকা, 15,000 টাকা। 15,000 টাকা সে ফেরত দেবে, আর জিনিসটা সে ফেরত পাবে, রেস্টোরেশন অফ গুডস হবে। কিন্তু সে দেখা গেল 5,000 টাকা ফেরত দিল, দেওয়ার পর বলছে যে আপনি যদি আমাকে জিনিসটা দিয়ে দেন, আমার এই মুহূর্তে খুব দরকার, পরে তো আমি আপনাকে ফেরত দিয়ে দেবই। তখন সেই ব্যক্তি যে ধার দিয়েছে সে রাজি হলো না, সে বলল যে না, আমি ফুল পেমেন্ট না পাওয়া অবধি আমি এই জিনিসটাকে রেস্টোর করব না। তো সে দেখা গেল ওই 5,000 টাকা যখন আলমারিতে রাখছে, তাকে না বলে সে তার ওই সোনার আংটি যেটা পাশে রাখা ছিল ওটাকে নিয়ে চলে গেল। তাহলে যখন সে নিয়ে চলে যাচ্ছে, তখন কিন্তু সেটা তার নেওয়ার অধিকার নেই, কারণ সে তো এখনও ফুল পেমেন্ট করেনি। সে আগে 10,000 টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট আর 5,000 টাকা ইন্টারেস্ট, 15,000 টাকা দেবে, তারপর সে ফেরত নেবে। যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ এইটাতে রাইট অফ লিয়েন, মানে আটকে রাখার অধিকারটা কিন্তু পাওনির আছে। তাহলে এই অবস্থায় তাকে না বলে যদি সে তার নিজের জিনিসটা নিয়ে নেয়, তাহলে এটা কিন্তু চুরির মধ্যেই পড়ছে। কারণ চুরির জিনিস এটা তার সিকিউরিটি ডিপোজিট হিসেবে তার কাছে জমা ছিল, তাহলে সেটা যদি যতক্ষণ না সে পেমেন্ট করছে, ততক্ষণ নিজের জিনিসটাও যদি নিয়ে কেউ চলে যায়, তাহলেও কিন্তু তখন এই কেসেতে এটা চুরিই হয়ে গেল। আচ্ছা স্যার, চলে আসি স্যার আজকের পর্বের শেষ প্রশ্নে। ধরুন আমি একটা আমার রিলেটিভের বাড়িতে ঘুরতে গেছি, এবার আমি যে ব্যাগ ক্যারি করে নিয়ে গেছিলাম, আমার রিলেটিভের বাড়িতে সেম ব্যাগ রাখা রয়েছে। এবার আমি রিলেটিভের ব্যাগটাকে আমার নিজের ব্যাগ বলে ভুল করে আমি নিয়ে চলে এসেছি, কিন্তু সেই ব্যাগেতে টাকা রাখা ছিল। আমি কিন্তু টাকা রাখার ব্যাপারটা একদমই জানতাম না। যদি আমার রিলেটিভ আমার নামে যদি চুরির মামলা করে, সেটা কি খাটবে? যদি একটু বলেন। হ্যাঁ, এটা একটা
ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। দেখো, চুরি করার ক্ষেত্রে যেটা সবথেকে বড় ইনগ্রেডিয়েন্ট উপাদান সেটা হচ্ছে কাজটা কিন্তু ডিসঅনেস্টি হতে হবে, অর্থাৎ দেয়ার ইজ অ্যাবসেন্স অফ গুড ফেথ। তো এখানে যখন তুমি কারোর বাড়িতে গেছো, তোমার রিলেটিভের বাড়িতে, এবার তোমার ব্যাগ আর তার ব্যাগ একই কালারের হয়ে গেছে, তুমি বুঝতে পারোনি, তোমার ব্যাগেতে হয়তো জামা কাপড় আছে, তার ব্যাগেতে হয়তো টাকা আছে। তো তুমি ভুল করে সেটা নিয়ে যখন চলে এসছো, এটা তুমি ইউ হ্যাভ বিলিভড ইন গুড ফেথ দ্যাট দ্য প্রপার্টি বিলংস টু ইউ, বাট অ্যাকচুয়ালি দ্য প্রপার্টি বিলংস টু আদার, ইউর রিলেটিভ। তো ইউ হ্যাভ অ্যাক্টেড ইন গুড ফেথ অ্যান্ড ডিসঅনেস্টলি। এখানে তোমার কোনো ডিসঅনেস্ট ইন্টেনশন কিছু নেই, সেই কারণে এটা কিন্তু চুরি হবে না। চুরি হতে গেলে কিন্তু অবশ্যই ডিসঅনেস্ট ইন্টেনশন এটা থাকা এসেন্সিয়াল, এবং কাজটা অবশ্যই যেখানে ডিসঅনেস্ট ইন্টেনশন থাকে সেটা কখনোই গুড ফেথে হয় না। তো তোমার এখানে গুড ফেথ আছে এবং তোমার অ্যাবসেন্স অফ ডিসঅনেস্ট ইন্টেনশন, সো ইট উইল নট ট্যান্টামাউন্ট টু থেফট, এটা চুরি হবে না। আচ্ছা স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা থেফটের বিষয় নিয়ে বিশদে আলোচনা করলাম। আগামী পর্বেও এই থেফটের বিষয় নিয়ে আরও সুদীর্ঘ আলোচনায় আমরা আবার ফিরে আসবো। নমস্কার। নমস্কার।